গাজায় হত্যা, ধর্ষণ সহ নানা নির্যাতন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মার্কিন মানবাধিকার প্রতিবেদনে প্রকাশ, এড়িয়ে যাওয়া হয়েছে গণহত্যার অভিযোগ। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো। ধরপাকড় ও বহিষ্কারের পরও থামানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয়ের রেকর্ড। 2023 সালে খরচ হয়েছে প্রায় $2.5 বিলিয়ন। SIPRI এর প্রতিবেদন, মোট খরচের 37% যুক্তরাষ্ট্রের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। প্রায় 7 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। সোমবারও গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা আর ধরপাকড় চালাচ্ছে ইহুদি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, বেরুজি ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। খান ইউনিস সহ গাজার দক্ষিণ মধ্যাঞ্চলেও ব্যাপক ধরপাকড় চালিয়েছে। হামাস নির্মূলের নামে আটক করেছে সাধারণ ফিলিস্তিনিদের। হামাসের ঘাঁটি আছে অভিযোগে বহু স্থাপনা ধ্বংস করেছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল 24 ঘন্টায় প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনির, গুরুতর আহত শতাধিক ইসরায়েলি। এই আগ্রাসনে এ পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, 77,000 ছাড়িয়ে গেছে আহতের সংখ্যা। ইসরায়েলি বাহিনী নিপীড়নের কথা বলা হলেও গাজায় গণহত্যার তথ্য এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সোমবার বার্ষিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর। এরপরে গণমাধ্যম এবং সুধীজনের সমালোচনার মুখে পড়ে ওই রিপোর্টটি। অবশ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাফাই, গাজায় মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে না যুক্তরাষ্ট্র। সোমবার বার্ষিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর। প্রতিবেদনে বিভিন্ন দেশের পাশাপাশি উঠে আসে গাজা পরিস্থিতিও। শুধু উপত্যকার ইস্যুতে 103 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয় গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। ইহুদি সেনাদের বিভিন্ন অপরাধের ঘটনা উল্লেখ করা হয় মার্কিন প্রতিবেদনে, যার মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচার আটক এবং ধর্ষণের মতো অপরাধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বরাবরই গাজার মানবাধিকার ইস্যুতে সোচ্চার যুক্তরাষ্ট্র। প্রথম দিন থেকেই গাজার বেসামরিকদের রক্ষায় চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশেষভাবে উপত্যকায় ত্রাণ সরবরাহকে গুরুত্ব দেওয়া হয়েছে। যখনই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে, আমরা সেটি খতিয়ে দেখেছি। গাজায় মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য বিভিন্ন কারণের মধ্যে উল্লেখ করা হয় 7 অক্টোবর হামাসের অভিযানকে। তবে এড়িয়ে যাওয়া হয়েছে গণহত্যা সহ অন্যান্য যুদ্ধাপরাধগুলো। এ নিয়ে সমালোচনায় মুখর গণমাধ্যম। পররাষ্ট্র বিভাগের ব্রিফিংয়ে উঠে আসে একই প্রশ্ন, তবে বিষয়টি সঠিক নয় এমন দাবি পররাষ্ট্রমন্ত্রীর। আমরা দ্বিচারিতা করছি? উত্তরটি হলো না। এই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, আমরা বিভিন্ন দেশের যে মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছি, সেখানে একই নীতি অনুসরণ করা হয়েছে। সেখানে কোন দেশ আমাদের বন্ধু, কোন দেশ শত্রু, সেসব প্রভাব ফেলেনি। গাজা ইসরায়েলি গণহত্যা ইস্যুতে গেল মাসে রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত ICJ। রায়ে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি, বিদ্যুৎ, জ্বালানি সহ সব প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয় ইসরায়েলকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। দমনে পুলিশ পর্যন্ত মোতায়েন করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। ধরপাকড়, প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের পরেও বিক্ষোভকারীদের ঠেকানো যাচ্ছে না, বরং একের পর এক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়াচ্ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। সেই প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইয়েল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ মিশিগান, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমারসন কলেজ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে। কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে তাঁবু টানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি, বন্ধ করতে হবে গাজায় গণহত্যা। বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দিয়েছিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। আটক করা হয়েছিল শতাধিক শিক্ষার্থীকে। এমন পদক্ষেপ আগুনে ঘি ঢালে আরও।
আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাই। ইহুদি প্রতিষ্ঠানে বিনিয়োগের বৃত্তান্ত প্রকাশ করতে হবে আর বিনিয়োগ বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিতে হবে। পুলিশ এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই পরিস্থিতিতে ফেলেছে। পরিস্থিতি পাল্টে গেছে। শিক্ষার্থীদের ইমেইলে সতর্ক করা হচ্ছে, বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবার আমরা আরও দৃঢ় প্রত্যয়ী, গণহত্যা বন্ধে কিছু করতেই হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সরাসরি ক্লাস বাতিলের ঘোষণা দেয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। নিউ ইয়র্ক ও ইয়েল বিশ্ববিদ্যালয়েও ধরপাকড় চালায় পুলিশ। বিক্ষোভ থেকে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ তুলছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে তা অস্বীকার করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের সমর্থন দিচ্ছেন অনেক শিক্ষকও। ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল ও তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার দাবি জানাই। শিক্ষার্থী হিসেবে সব অধিকার তাদের প্রাপ্য, তা ফিরিয়ে দিতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় সিনেটের সাথে আলোচনা ছাড়া ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। শিক্ষার্থীদের কথা শোনা হোক, তাদের চাওয়া বিবেচনায় নেওয়া হোক। গাজায় গণহত্যা নিয়ে মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হোক। শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই তর্ক বিতর্ক ছড়িয়েছে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ এবং ইসলাম ভীতি দুটিই বেড়েছে বলেও মনে করছেন অনেকে। সম্প্রতি গাজার পক্ষে সরব হওয়ার জেরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ছাত্রী আসনাত আবু সামুয়ের সমাবর্তনের বক্তব্য বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। হামাসের গড়িমসির কারণেই আটকে আছে যুদ্ধবিরতি চুক্তি, সোমবার এমন দাবি করেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। অভিযোগ করেন পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি, আর তাই ইসরায়েল সম্মতি দিতে চাইলেও নতুন নতুন শর্ত দিয়ে কঠিন করে তুলছে পরিস্থিতি। পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চায় না যুক্তরাষ্ট্র অন্য মধ্যস্থতাকারী দেশগুলো। তাই যুদ্ধবিরতি কার্যকরে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। And so I don't want to make any assessments until যুদ্ধবিরতি ইস্যুতে বেশ অগ্রগতি হচ্ছিল। যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েল নিজের অবস্থান থেকে সরে এসে তাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা ভাবছিল, কিন্তু নিজেদের অবস্থান বদলেছে হামাস। এতদিন তারা যা যা শর্ত দিয়ে আসছিল সেসবের সাথে আরও নতুন নতুন শর্ত যোগ করেছে। হামাস মূলত পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চায়, সে কারণে এমন গড়িমসি। ইউএনআরডব্লিউ এর বিরুদ্ধে অপারেশন আল আকসা ফ্লাডের সহযোগিতার যেই অভিযোগ আনা হয়েছিল তার সপক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েল। সোমবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এই অভিযোগের প্রেক্ষিতে স্বাধীনভাবে এই ইস্যুতে তদন্ত করে জাতিসংঘের অভ্যন্তরীণ কমিটি। এরই প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অপারেশন আল আকসায় সহযোগিতা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর বেশ কয়েকজন কর্মী। জানুয়ারিতে এমন অভিযোগ আনে ইসরায়েল, আর তারপরই সংস্থাটিতে অনুদান দেয়া বন্ধ করে দেয় দাতা দেশগুলো। তবে অভিযোগের সত্যতা আসলে কতটুকু তা জানতে স্বাধীন তদন্ত শুরু করে জাতিসংঘের অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি। সোমবার প্রকাশিত হয়েছে সেই তদন্তেরই ফলাফল, যাতে উঠে এসেছে অভিযোগের সপক্ষে উপযুক্ত কোনো প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি ইসরায়েল। অপারেশন আল আকসা ফ্লাডে সরাসরি সম্পৃক্ত ছিল ইউএনআরডব্লিউ এর বেশ কয়েকজন কর্মী। এমন অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ ইসরায়েল এখনও আমাদের দেয়নি। তবে এটাও সত্য যে ইউএনআরডব্লিউ কে প্রমাণ দিতে ইসরায়েল বাধ্য নয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গাজায় কাজ করছে ইউএনআরডব্লিউ এর ৩২,০০০ কর্মী, যার মধ্যে ১৩,০০০ স্থানীয়। আর এসব কর্মী নিয়োগও হয় স্থানীয়ভাবে। তাই ইসরায়েলের জন্য সংস্থাটির বিরুদ্ধে এমন অভিযোগ তোলা খুব সহজ। নিরপেক্ষতা ইস্যুতে ফিলিস্তিন ভিত্তিক ইউএনআরডব্লিউ এর আরও সতর্ক হওয়ার জায়গা আছে। যেহেতু সংস্থাটি প্রায় অর্ধেক কর্মী স্থানীয়, তাই হামাস বা ইসরায়েল ইস্যুতে মন্তব্য করা বা পক্ষ নেওয়ার বিষয়গুলোতে আরও সতর্ক হতে হবে। প্রতিবেদনটির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। কেবলই প্রতিবেদনটি হাতে পেয়েছি, সেটির পর্যালোচনা চলছে। এখন এ বিষয়ে কিছু বলা মুশকিল। তবে আমরা শুরু থেকেই ইউএনআরডব্লিউ এর কাজকে সাধুবাদ জানাই। মানবিক কাজে সংস্থাটির অবদান অনস্বীকার্য। মহাসচিব যে সুপারিশ করেছেন তাকে স্বাগত জানাই, কিন্তু গাজায় ইউএনআরডব্লিউ এর সংস্কার প্রয়োজন, সেটিও আমরা অনেক আগে থেকেই বলে আসছি।
খাবার, চিকিৎসা, এমনকি জামা কাপড় সহ জীবন ধারণের প্রায় সব উপকরণের জন্য সংস্থাটির উপর নির্ভরশীল গাজার 23 লাখ মানুষ। অথচ অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সংস্থাটিতে অনুদান দেয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালি সহ 6টি দেশ। এর প্রভাবে উপত্যকায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্ভিক্ষ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ক্ষয়ক্ষতি না হলেও ইসরায়েলের হামলাকে হয়রানিমূলক বলে আখ্যা দিয়েছে ইরান। আবার আগ্রাসী আচরণ করলে তেল আবিব ও মিত্রদের কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের হামলা ঠেকাতে যথাযথ কাজ করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, তাই ইস্যুটি উল্লেখ করার মতো কোনো বিষয় নেই। গেল কিছুদিন ধরে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মধ্যপ্রাচ্যে। গাজায় চলমান আগ্রাসন শুরুর পর থেকেই বিভিন্ন দেশে সক্রিয় হয়ে ওঠে হুতি, হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। জবাবে চলতি মাসের শুরুতে সিরিয়ায় তেহরানের দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এরই জেরে 13 এপ্রিল ইসরায়েলে 3 শতাধিক মিসাইল ছুড়ে তেহরান। আর সবশেষ শুক্রবার ইরানের ইসফাহানে স্পর্শকাতর এলাকায় মিসাইল হামলা চালায় তেল আবিব। আরেকবার আগ্রাসন চালালে বা ইহুদি রাষ্ট্রকে কেউ আগ্রাসনে সহায়তা করলে ইরান স্পষ্ট এবং আরও শক্ত জবাব দেবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, এই হয়রানিমূলক হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যথাযথ কাজ করেছে, তাই আমাদের মতে এটি আলোচনার কোনো বিষয় নয়। তেল আবিবের সাথে উত্তেজনার মধ্যে সম্পর্ক মেরামতে পাকিস্তান সফর করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। 3 দিনের সফরে সোমবার ইসলামাবাদ পৌঁছান তিনি। প্রথম দিনে বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। জানা যায়, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আলোচনা হয়েছে বাণিজ্য নিয়েও। প্রথম ধাপে $10 বিলিয়ন বাণিজ্য করবে দুই দেশ, এমন সিদ্ধান্ত হয়েছে। সফররত ইরানি প্রেসিডেন্টকে এভাবেই বরণ করে নেয় পাকিস্তান। চলতি বছর দুদেশের মধ্যে যে টানাপোড়েন দেখা দিয়েছিল তা দূর করতেই দেশটিতে 3 দিনের সফরে গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সোমবার রাজধানী ইসলামাবাদে পৌঁছান রইসি। রাজধানীর নূর খান বিমান ঘাঁটিতে কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী। সফররত প্রেসিডেন্ট প্রথম দিনই দেখা করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। আলোচনা হয় দুদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে। আলোচনায় সিদ্ধান্ত হয় দেশ দুটি নিজেদের মধ্যে বছরে $10 বিলিয়ন বাণিজ্য করবে। তবে আলোচনায় বাণিজ্যিক দিকের চেয়ে কূটনৈতিক দিকই গুরুত্ব পেয়েছে বেশি। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আপাতত গ্রহণযোগ্য পর্যায়ে নেই। প্রথম ধাপ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য $10 বিলিয়ন বাড়ানো হবে। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের অবস্থান একই। উভয় দেশই নিরাপত্তা ইস্যু এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর। মানবাধিকার রক্ষায় দুই দেশের উদ্দেশ্য, সেই লক্ষ্যেই একসাথে কাজ করব বলে আশাবাদী আমি। আলোচনায় উঠে আসে ফিলিস্তিন ইস্যু। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থানের প্রশংসা করেন শাহবাজ শরীফ। গাজা ইস্যুতে আপনার এবং আপনার দেশের যে শক্ত অবস্থান তা প্রশংসার দাবিদার। পাকিস্তানের অবস্থানও গাজাবাসীর পক্ষে। ইরান বিরোধী উগ্রবাদীরা লুকিয়ে আছে অভিযোগে গেল জানুয়ারিতে বেলুচিস্তানে মিসাইল ছোড়ে ইরান। এর জেরে ইরানি ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান, যাতে উত্তেজনা তৈরি হয় দুদেশে, যার অবসান ঘটাতেই রইসির এই সফর। বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে রইসির সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে প্রেসিডেন্ট নয়, বরং পরমাণু নীতির মতো রাষ্ট্রীয় বিষয়ে শেষ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি। তাই এই সফর কতটুকু সফল হবে তা বলা যাচ্ছে না এখনই। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইউক্রেনীয় শহর ডোনেৎস্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া, এমন দাবি করেছে মস্কো সোমবার। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গেল 24 ঘন্টায় ধ্বংস করা হয়েছে ইউক্রেনের একাধিক আর্টিলারি সিস্টেম, একটি MiG-29 যুদ্ধ বিমান সহ অন্যান্য সামরিক যান ও সরঞ্জাম। ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের প্রায় 200 ড্রোন ও 8টি রকেট। পাল্টা হামলার দাবি ইউক্রেনেরও। দেশটির সেনাবাহিনী জানায়, হামলা চালানো হয়েছে রাশিয়ার একটি উদ্ধারকারী জাহাজ এবং এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে জাহাজটির দাবি করেছে কিয়েভ। মস্কোর সামরিকভাবে গুরুত্বপূর্ণ অন্তত 9টি স্থানে আক্রমণ করেছে ইউক্রেনের বিমান বাহিনী। জানানো হয়, গেল 24 ঘন্টায় ফ্রন্টলাইনে রুশ সেনাদের সাথে অন্তত 65টি সরাসরি যুদ্ধ হয়েছে ইউক্রেনের সেনাদের।
ইউক্রেনের খার্কিভে রাশিয়ার মিসাইল হামলায় ভেঙে পড়ল টেলিভিশনের টাওয়ার। সোমবার এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 788 ফুট উঁচু টাওয়ারটি মাঝ বরাবর ভেঙে যায় আর তাতে ব্রডকাস্ট সিগন্যাল বাধাগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন কর্মীরা আগে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ায় হতাহত ঘটেনি। খার্কিভ প্রশাসন জানিয়েছে টাওয়ার লক্ষ্য করে KH-59 ক্রুজ মিসাইল ছুড়েছে রাশিয়া। 2022 সাল থেকে কয়েকবার ভবনটিতে হামলা করা হয় এবং সম্প্রতি ইউক্রেনে অভিযান জোরদার করেছে পুতিন প্রশাসন। আবারও পূর্ব উপকূলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম KRT। সোমবার পূর্ব উপকূলে ছোঁড়া মিসাইলগুলো ছিল স্বল্পপাল্লা। নিউক্লিয়ার ট্রিগার ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা এটি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে শত্রুদের সতর্ক করতে চালানো এই মহড়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন চালাচ্ছেন। জানানো হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উস্কানিমূলক ও আক্রমণাত্মক সামরিক মহড়ার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হয়েছে পারমাণবিক ক্ষমতা প্রদর্শনের এই মহড়া। বৈশ্বিক সামরিক ব্যয় ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। 2023 সালে বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় হয়েছে প্রায় $2.5 বিলিয়ন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা CIPPRI এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বরাবরের মতো এই খাতে ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। শীর্ষ 5 দেশের তালিকায় রয়েছে চীন এবং ভারত। বিশ্বজুড়ে সংঘাত বৃদ্ধি পাওয়ায় অস্ত্র কেনার হার বেড়েছে। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। নানা উদ্যোগ আর আলোচনার পরও নেই সংঘাত বন্ধের কোনো সম্ভাবনা। হামাস ইসরায়েলের মধ্যে যে লড়াই শুরু হয়েছিল তার আঁচ লেগেছে ইয়েমেন, ইরান, লেবাননেও। ইউরোপ, মধ্যপ্রাচ্যে শুধু নয়, যুদ্ধ উত্তেজনা চলছে এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। ফলে স্বভাবতই বেড়েছে সামরিক খাতে ব্যয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির বার্ষিক প্রতিবেদন বলছে বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলে বেড়েছে সামরিক খাতে ব্যয়, যা গেল 1.5 দশকের মধ্যে প্রথম। প্রতিবেদনে বলা হয় এ খাতে খরচের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গেল বছর সামরিক খাতে $916 বিলিয়ন ব্যয় করে দেশটি। এরপরে অবস্থান চীনের। দেশটির খরচ 300 বিলিয়নের ঘরে। অন্যদিকে রাশিয়া ব্যয় করেছে $100 বিলিয়ন বেশি। শীর্ষ 5 দেশের মধ্যে একমাত্র মুসলিম দেশ সৌদির এই খাতে ব্যয় $75 বিলিয়ন বেশি। প্রতিবেদন বলছে বিশ্বের মোট সামরিক ব্যয় যা হয়েছে তা যুক্তরাষ্ট্রের একারই 37%। শুধু নিজের জন্যই নয়, রাশিয়ার সাথে লড়াইয়ে ইউক্রেনকে করার সহায়তা এবং ইসরায়েলকে রক্ষায়ও ব্যয় ধরা হয়েছে এতে। গেল বছর অস্ত্র কেনায় প্রায় $65 বিলিয়ন ব্যয় করেছে ইউক্রেন, যা আগের বছরের তুলনায় 51% বেশি। দেশটির সামরিক সহায়তা পেয়েছে $35 বিলিয়ন মতো। সব মিলিয়ে কিয়েভের সামরিক ব্যয় মস্কোর খরচের কাছাকাছি। এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সামরিক খাতে তার অর্ধেকই করেছে চীন। আগের বছরের তুলনায় এ খাতে প্রায় 6% বাড়িয়েছে দেশটি। প্রতিবেদনে সিপ্রি জানায় টানা 9 বছর ধরে ঊর্ধ্বমুখী বৈশ্বিক সামরিক ব্যয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলিমদের বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস। এই অভিযোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজস্থানে দেয়া এক ভাষণে মোদী বলেছেন, কংগ্রেস নির্দিষ্ট সংখ্যক মানুষের মাঝে ভারতীয়দের সম্পত্তি বণ্টনের ষড়যন্ত্র করেছে। তারা যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সংবিধান নিয়ে ছেলেখেলা করেছে। মোদী দাবি করেন কংগ্রেস ও ইন্ডিয়া জোট সবসময় সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি করেছে। এর আগে সোমবার এক বক্তব্য দিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েন ভারতীয় প্রধানমন্ত্রী। মুসলিম বিদ্বেষী বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির নির্বাচন কমিশনের কাছে দাবিও জানিয়েছেন বিরোধীরা। কংগ্রেস দেশের সংবিধান নিয়ে ছেলেখেলা করেছে। সংবিধানে ধর্মের ভিত্তিতে বিশেষ সুবিধার বিরোধিতা করা হয়েছে, কিন্তু 2004 সালে ক্ষমতায় এসেই কংগ্রেস অন্ধ্রপ্রদেশ সহ সারা দেশে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সুরক্ষিত সুবিধা কমিয়ে তা মুসলিমদের দেওয়ার চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্টের সচেতন সিদ্ধান্তের কারণে তারা সেটি করতে পারেনি। কংগ্রেস সবসময় ভোট ব্যাংকের রাজনীতি করেছে। লোকসভা নির্বাচন চলাকালে পশ্চিমবঙ্গের 25,000-এর বেশি শিক্ষকের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের দেয়া ওই রায়কে নিয়ে তোলপাড় চলছে এবং আদালতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলেও তিনি জানিয়েছেন। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নিয়োগ দেওয়া 25,753 জনের চাকরিকে অবৈধ ঘোষণা করে রায় দেন।
বাকযুদ্ধে মেতেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও ধনকুবের এলন মাস্ক। সোমবার এই ধনকুবেরকে দাম্ভিক আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অ্যালবানিজের দাবি, নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন মাস্ক। আর মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স থেকে সিডনির গির্জায় ছুরিকাঘাতের ঘটনার ছবি সরিয়ে নেওয়ার নির্দেশকে কেন্দ্র করে এই বাকযুদ্ধ চলছে। সম্প্রতি সিডনির একটি গির্জায় ছুরিকাঘাতে আহত হন এক বিশপ। ওই হামলার ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে, যা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সিডনির একটি আদালত। আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক। এমনকি বাক স্বাধীনতায় হস্তক্ষেপের দাবি তুলে ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি বিদ্রুপ করেছেন। মালয়েশিয়ার মহড়া চলার সময় মাঝ আকাশে দুটি সামরিক হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ হয়ে অন্তত 10 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই হেলিকপ্টার ক্রু। মালয়েশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, হেলিকপ্টার দুটি নৌবাহিনীর মঙ্গলবার মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুর্ঘটনা হয়। মালয়েশিয়া নৌবাহিনীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ এয়ার শো উপলক্ষে মহড়া চলছিল। এতে অংশ নেয় বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার। এ সময় একপাশে বাঁক নেওয়ার সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মাটিতে আছড়ে পড়ে HOM এবং ফেনেক মডেলের হেলিকপ্টার দুটি। সিরিজ ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 80টির বেশি কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল 6.3। ওয়ালিয়ান কাউন্টিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। তাছাড়া রাজধানী তাইপেও কেঁপে ওঠে। ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। এপ্রিলের শুরুতেই 7.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানে। মৃত্যু হয় কমপক্ষে 14 জনের। ওই ভূমিকম্পের পরে শতাধিক আফটার শক অনুভূত হয়। আর তখন ক্ষতিগ্রস্ত একটি হোটেল ভবন হেলেও পড়েছে সোমবারের ওই ভূমিকম্পে। প্রবল বর্ষণ সহ শিলাবৃষ্টির শঙ্কায় সৌদি আরবে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে ঝড় বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এর কারণে বিভিন্ন অঞ্চলে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সৌদি আরবের পূর্বাঞ্চলের কিছু অংশ এবং উত্তর সীমান্তের পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা ও এর আশপাশের এলাকাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার শঙ্কা আছে। এর আগে 16 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে তুমুল ঝড় বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। রেকর্ড পরিমাণের বৃষ্টির কারণে ওই এলাকা তলিয়ে যায়। ভয়াবহ বন্যার কবলে পড়ে ওমান, বাহরাইনও। এই ছিল যেমন আই ডেস্কের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।